হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ বাংলায় হবে। তো অনেক দিন অনেক মাস পরে বাংলাতে একটা ভিডিও আনছি। তো আমার সচরাচর বাংলাতে ভিডিও খুব একটা করা হয় না, বেশিরভাগই হিন্দিতে ভিডিও করা হয়। আর এমনিতেও ভিডিও আমি আজকাল খুব কমই আনছি। তো যাই হোক, আজকে অনেকদিন পর বাংলাতে ভিডিও করার একটা সুযোগ পেলাম। কেননা আজকে এই ভিডিওর যেটা মূল বিষয় সেটা হচ্ছে পশ্চিম বাংলার ইলেকশনস এবং বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে তার প্রভাব কি হতে পারে সেটা নিয়ে। তো দেখুন, এই বিষয় নিয়ে এখন অবধি অনেক লোকেরাই কিন্তু নিজেদের ভিডিও বানিয়ে ফেলেছেন। তো এবার আমি বানাচ্ছি। তো দেখুন, আপনারা সবাই জানেন যে এবার পশ্চিমবাংলায় আমাদের ভোট হয়েছে। 23 আর 29 এপ্রিলে আমাদের এখানে পশ্চিমবাংলায় 2 দফা ভোট হয়েছে, আর 4 মেতে সেই ভোটের ফলাফল বেরিয়েছে। তো এইবারে এই ভোটটা বাকি সব ভোটের থেকে অনেক আলাদা ছিল। পশ্চিমবাংলায় এর আগে যেভাবে ভোট হয়েছে তার থেকে এই ভোটটা সম্পূর্ণ আলাদা ছিল, কেননা এইবারে এই ভোটের জন্য অনেক রকম আর কি সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। আপনারা জানেন প্রচুর সিআরপিএফকে এখানে ডাকা হয়েছিল। তাছাড়া ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি প্রচুর কড়াকড়ি করেছিলেন, যার দরুন আমাদের এখানে অনেক ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং হয়েছে। 90%-এর উপরে এবারে ভোটারদের অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়েছে বাংলাতে, যেটা মানে স্বাধীনতার পরে সব থেকে বেশি পশ্চিমবাংলায়। তো এই জিনিসগুলো তো হয়েইছে। আর 4 মেতে বিজেপির ক্লিন সুইপ আমরা সবাই নিজেদের চোখে দেখেছি। তো বিজেপির আশাতে যেটা হয়েছে, তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্ব শেষ হয়ে গেছে। তো জনতা এবারে বিজেপিকে চয়ন করেছেন সরকার বানানোর জন্য। তো আশা করছি এই পশ্চিমবাংলার এবার ভবিষ্যৎ আলোময় হবে। আশা করছি পশ্চিমবাংলায় এবার কিছু ডেভেলপমেন্ট দেখবে, কেন পশ্চিমবাংলা 15 বছর ধরে কোনো ডেভেলপমেন্ট কিছু দেখতে পাচ্ছে না। একটা মরুভূমি প্রায় এলাকা হয়ে গেছে। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কি অবস্থা সেটা আশা করি আমার এখানে বেশি করে বলার দরকার নেই। তো আশা করছি বিজেপি সরকার আসায় এবারে কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির উৎপত্তি আমরা দেখতে পারি, এবার শিল্পের কিছু উৎপত্তি আমরা দেখতে পারি। আশা করছি কিছু উন্নতি আসবে। সেটা পরের কথা, যদিও সেটা তো কয়েক বছর পর বা কয়েকদিন পরে আমরা বুঝেই যাব। তো যাই হোক, এই বদলটার কিন্তু খুব করে দরকার ছিল আমাদের পশ্চিমবঙ্গে। এই পরিবর্তনের খুব দরকার ছিল, কেননা 15 বছর ধরে টিএমসি যে গুন্ডাগিরির রাজনীতি চালিয়েছে, সে রাজনীতিতে আমরা যথেষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তো আমাদের কিন্তু এই রাজনীতি থেকে মুক্তি পাওয়ার খুব দরকার ছিল, এদের এই গুন্ডাগিরির থেকে মুক্তি পাওয়ার খুব প্রয়োজন ছিল। তো টিএমসি সরকার তারা শেষ কয়েক বছরে এমন কিছু কাজকর্ম করে ফেলেছিল যেটা একেবারে অসহ্যনীয় ছিল, যেটার পরে আমাদের হাতে সত্যি আর কোনো উপায় ছিল না। মানে আমাদের হাতে আর কোনো উপায় ছিল না এদেরকে তাড়ানো ছাড়া। তো সেটাই আমরা করেছি। তো এই জয়টা প্রত্যেকটা ভারতীয় বাঙালির জয়। এই জয়টা আমাদের জয়, প্রত্যেকটা ভারতীয় বাঙালিদের জয়। তো আশা করছি এই জয় আমাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ আনবে, আলোময় ভবিষ্যৎ আনবে, যাতে আমাদের সবার বিকাশ হবে, সবার উন্নতি হবে। তো এবারে এই বিজেপি আসায় টলিউড ইন্ডাস্ট্রির উপরে কী প্রভাব পড়বে এটা নিয়েও অনেকে কথা বলছেন, এটা নিয়ে অনেকে ভিডিও বানিয়ে ফেলেছেন ইতিমধ্যে। তো দেখুন, আপনারা সবাই জানেন যে এতদিন বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে কারা চালাতো। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তিনি বাংলা ইন্ডাস্ট্রির কাইন্ড অফ হেড ছিলেন। তো তিনি মানে ফেডারেশনের হেড ছিলেন। তিনি ঠিক করতেন যে কোন সুপারস্টারের কোন সিনেমা কবে রিলিজ হবে, কে কে ফেস্টিভ সিজনে নিজের সিনেমা আনবে, আর কার কার সিনেমা ফেস্টিভ সিজনে রিলিজ হবে না, সেটা তিনি ঠিক করে দিতেন। আর তিনি আরও অনেক কিছু ঠিক করতেন, যে কে সিনেমা বানাতে পারবে এবং কে বানাতে পারবে না।
তো উনি প্রত্যেক 2 মাস 3 মাস বা প্রত্যেক মানে কয়েকদিনের মাথায় তিনি রুলস অ্যান্ড রেগুলেশনসে প্রচুর চেঞ্জেস আনতেন। তো যার কারণে বাংলা ইন্ডাস্ট্রির উপরে খুব বাজে প্রভাব পড়েছে। আজকাল বাঙালি দর্শক তো ছেড়ে দিন, দুনিয়ার কোনো দর্শক বাংলা সিনেমাকে আর সিরিয়াসলি দেখেই না। মানে বাংলা সিনেমা হাসির পাত্র হয়ে গেছে। পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে লোকেরা আজকাল হাসাহাসি করে, কেউ বাংলা সিনেমা নিয়ে সিরিয়াস নয়। আজকে বাংলা ইন্ডাস্ট্রির এত বাজে অবস্থা যে মানে কোনো লাভ নেই এই ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাদা করে কোনো কথা বলে। দেখছেন তো অনেক মাস ধরে আজকাল কোনো বাংলা সিনেমার আমি রিভিউ অবধি করছি না। আসলে কোনো বাংলা সিনেমা সেরকম বেরোচ্ছেও না ভালো যে যেটাকে নিয়ে মানে রিভিউ করে একটা গর্ব বোধ করি। সত্যি কথা বলতে মানে বাংলা ইন্ডাস্ট্রির উপরে আমার একদমই কোনো ইন্টারেস্ট আর নেই। তার উপরে টিএমসি রাজ তো বাংলা ইন্ডাস্ট্রিতে চলেই এসছে। যারা টিএমসি পথ চেটে আসছে, যারা চটি চেটে এসছে, তারা বাংলা ইন্ডাস্ট্রিতে বরাবর কাজ পেয়েছে। তাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ পেতে কোনো সমস্যা হয়নি। এমনকি নন্দন আর আরেকটা কোন মানে সিনেমা হল, সেটাও সরকারি সিনেমা হল, তো এই সিনেমা হলগুলোতে তাদের সিনেমা রিলিজ করাতেও কোনো সমস্যা হয়নি। সমস্যা কাদের হয়েছে? যারা টিএমসির পথ চাটে না তাদের। ধরুন টিএমসি ছাড়া তারা অন্য কোনো পার্টির হয়ে কাজ করছে, বা ধরুন তারা কোনো পার্টির হয়ে কাজ করছে না, ধরুন তারা রাজনীতিতে নাম লেখায়নি, তাদের সিনেমাগুলো ফেস্টিভ রিলিজ পায় না। তো এইটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর শুধু তাই নয়, অনেকগুলো অভিনেতা অভিনেত্রী তারা ব্যান্ড হয়েছে রীতিমতো। কেননা তারা তৃণমূল সরকারের পথ চাটে না, তারা তাদের ভিউ পয়েন্টস একেবারে আলাদা, তাদের মানসিকতা আলাদা, তাদের পলিটিক্যাল মেন্টালিটি, তাদের যে পলিটিক্যাল ওপিনিয়ন্স সেগুলো যেহেতু আলাদা, তো তারা ব্যান হয়ে যাচ্ছে। অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, তো এরকম প্রচুর নাম আছে, পরের পর নাম আছে যারা ঠিকভাবে কাজ পাচ্ছে না আজকাল বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এইটা আমাদের অবস্থা আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় কি কোনো পরিবর্তন আসবে? দেখুন, এই প্রশ্ন নিয়ে না মানে এটার জবাব নিয়ে আমি খুব একটা আশাবাদী নই। আমার যেটা মনে হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি যতগুলো মানে টিএমসির চামচারা ছিল, তারা বড়জোর নিজেদের রং পাল্টাবে। দেখুন, বিজেপির শুভেন্দু অধিকারী, যিনি আমাদের সম্ভাব্য মুখ্যমন্ত্রী, মানে এখনও মুখ্যমন্ত্রী ঠিক হয়নি, 9 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর কি একটা বড়োভাবে অনুষ্ঠান হবে, সেখানে প্রচুর অ্যানাউন্সমেন্টস হবে। তো সেই দিন থেকে আর কি বিজেপি অফিসিয়ালি এখানে নিজেদের সরকার শুরু করবে। তো ওই দিন আমরা জানতে পারবো যে আমাদের মুখ্যমন্ত্রী কে। তো যাই হোক, তো শুভেন্দু অধিকারী, যিনি আমাদের সম্ভাব্য মুখ্যমন্ত্রী, তিনি আগেই বলে ফেলেছেন যে টিএমসির কোনো নেতা নেত্রীকে আমরা এখানে ঢুকতে দেব না। এখন তার এই স্টেটমেন্ট কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো সময় বলবে। সেটা মানে আমার পক্ষে বলা সম্ভব না, আমাদের কারোরই পক্ষে বলা সম্ভব না, এটা তো শুধু সময় বলবে, আর শুভেন্দু অধিকারীই বলতে পারবেন। যাই হোক, তো টিএমসির যারা চটি চেটে চেটে এতদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তো তাদের কাছে একটাই উপায়, হয় তাদের কাছে দুটো উপায় ইনফ্যাক্ট, হয় রাজনীতি ছেড়ে দাও, নইলে রং পাল্টাও। সবুজ থেকে হয়তো গেরুয়া রঙে তারা এবারে নিজেদের পরিবর্তন করবেন। এমনিতেও প্রচুর লোকেরা যারা এতদিন ধরে তৃণমূলের হয়ে প্রমোশন করে এসছেন, তৃণমূলের হয়ে কাজ করে এসছেন, 4 তারিখে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই তাদের রং সবুজ থেকে গেরুয়া হয়ে গেছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতেও সেটা যদি হয়ে থাকে খুব একটা আশ্চর্য হওয়ার কিন্তু সেটা বিষয় নয়। কিন্তু বিষয়টা হলো, বাংলা ইন্ডাস্ট্রিতে কি ন্যায় হবে? যারা যারা মানে ঠিকভাবে কাজ করতে পারে না, তারা কি এবারে ঠিক মতন কাজ করতে পারবে? এই ধরুন যারা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টস, মানে যারা ধরুন ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানান, যারা নতুন প্রডিউসার্স, যারা অত বড় লেভেলের প্রডিউসার নয়, তারা কি সিনেমা বানাতে পারবেন? তাদের সঙ্গে কি টেকনিশিয়ানসরা কাজ করতে পারবেন? তো
তাদেরকে টেকনিশিয়ানের গিল্ড বা ফেডারেশনের গিল্ড আটকাবে না তো? যেটা আজ অব্দি হয়ে এসছে, কোনো নতুন প্রডিউসারকে বাংলা ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যেমন একাডেমি অফ ফাইন আর্টস, সহজ পাঠের গপ্প, এরকম প্রচুর মানে সিনেমা আছে পরের পর, যেগুলো মানে নাম নিয়েও শেষ হবে না। সে সিনেমাগুলো মানে এক সপ্তাহ ঠিক করে চলতে পারে না, তার আগে হল থেকে উঠিয়ে দেয়। তো সেই সিনেমাগুলোকে ঠিক করে চলতে দেওয়া হয় না। আর এরকম প্রচুর মানে প্রডিউসারদেরকে বা ফিল্ম মেকার্সদেরকে অনেক বেশি ধমকি দেওয়া হয়, এত তাদেরকে বিরক্ত করা হয়, তারা শুটিংটাও করতে পারে না। তাদের সঙ্গে কোনো টেকনিশিয়ানদের কাজ করতে অনুমতিই দেওয়া হয় না, তাদেরকে প্রচুর সমস্যায় ভুগতে হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই সমস্যাগুলো সমাধান হবে তো? এগুলো ঠিক হবে তো? আর এটা দেখার যে কারা কারা ভোল পাল্টায়, কারা কারা নিজেদের রং পাল্টায়, সেটাও দেখতে হবে। কেননা বাংলা ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী তারা সব চটি চাটা আর সবুজ রং নিয়ে আজ অব্দি ঘুরেছেন বেরিয়েছেন। এবার তাদের কি অবস্থাটা হয়, এবার সেটা দেখব। কেন এতদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তৃণমূলদের চাকর হয়ে মানে কাজ করেছেন। এমনকি প্রসেনজিৎ চ্যাটার্জি বা এক আধটা এমন নাম আছে যারা ধরুন মানে অ্যাক্টিভলি পলিটিক্স করেন না, তারা অবধি কিন্তু তৃণমূলের দাসত্বটা মেনে নিয়ে কাজ করেছেন। তো এইবারে বিজেপি আশায় কি তারা সেই দাসত্বটা মেনেই কাজ করবেন? এবার কি তারা বিজেপিতে রং বদলাবেন কি বদলাবেন না, এটা হচ্ছে আসলে দেখার। লেটস সি। তো এক আধ দিন আগে তো দেবকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি কি বিজেপিতে যাবেন, তো উনি তো বললেন বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তো লেটস সি কি হয়। তো এই ধরনের প্রচুর প্রশ্ন উঠছে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে, কিন্তু সত্যি কথা বলতে এই প্রশ্নগুলোর উত্তর এখনো পরিষ্কারভাবে জানা নেই। তবে আমার যেটা মনে হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রির যেটা সিস্টেম সেটা কিন্তু আগা পাঁচতলা একই রকম থাকবে, খুব একটা যে চেঞ্জ হবে তা কিন্তু নয়। মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এমনিতেও ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্সরা বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সরা যে খুব কাজ করতে পারে, ওই মহল ওই পরিবেশ বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেক আগেই শেষ হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে, তো এবার দেখি কোন বিজেপি মন্ত্রী এবারে বাংলা ফেডারেশনের হেড হন, এবার তিনি কী ধরনের রাজনীতি করেন, তার উপরে বাকি সব জিনিসপত্র নির্ভর করবে। কিন্তু আগা পাঁচতলার সিস্টেমটা আমার তো মনে হচ্ছে না চেঞ্জ হবে বলে। কেন এত বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে এই সিস্টেম চলে আসছে, এটা চেঞ্জ হওয়ার তো মানে কেউ মানে নামই নিচ্ছে না চেঞ্জ হওয়ার। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের মহানায়ক দেব একটু ভোকাল হয়েছেন, যদিও তিনি টিএমসির নেতা, হ্যাঁ তিনি ভোকাল হয়েছেন, কিন্তু আজ অবধি আমি কোনো বাংলা আর্টিস্টকে বা কোনো বাংলা সুপারস্টারকে, ইনক্লুডিং দেব, ইনক্লুডিং প্রসেনজিৎ, আমি বা ইনক্লুডিং জিৎ, ইনক্লুডিং অঙ্কুশ, ইনক্লুডিং এভরিবডি, কাউকে আমি আজ অবধি দেখলাম না যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা প্রডিউসারের হয়ে গলা হাঁকাতে। আজ অবধি আমি কাউকে দেখলাম না, শুনলাম না। মানে এরা হচ্ছে শুধু নিজেদের সিনেমাকেই বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা মনে করে, কিন্তু বাকিদের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা নয়, এটা হচ্ছে তাদের মেন্টালিটি। অ্যান্ড সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে কোনো ইউনিটি নেই। আজকে বাংলা ইন্ডাস্ট্রি এইটুকুন হয়ে গেছে। বাংলা ইন্ডাস্ট্রি লোকেদের মধ্যে এতটাই দম্ভ রয়েছে যে দরকার পড়লে ওরা এক অন্যকে কটাক্ষ করে কথা বলবেন, এক অন্যের সিনেমাকে গালাগাল করবেন, বা এক অন্য সুপারস্টারের সিনেমা ঠিক মতন রিলিজ হতে দেবেন না। যেমন জিতের একটা সিনেমা আছে না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যার টিজার অব্দি বেরিয়ে গেছে, সেই সিনেমা এখনও রিলিজের মুখ দেখতে পাচ্ছে না। তো জিতের ইচ্ছা ছিল যে এটাকে ফেস্টিভ রিলিজ দেবেন, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি, তাকে বাধা দিয়েছেন দেব, অ্যাপারেন্টলি, অ্যাকর্ডিং টু দ্য রুমার্স। একটা রুমার মাঝখানে এমন ছড়িয়েছিল যে জিৎ যখন একটা মানে বাংলা ফেডারেশনের সাথে দেখবেন প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের একটা মিটিং ছিল, তো সেই মিটিংয়ে যখন জিৎ মানে এটা ঠিক করেছিল যে নিজের সিনেমাকে পুজোয় আনবে, তখন কিন্তু দেব তাকে সাপোর্ট করেননি, আর বুম্বাদাও তাকে কিন্তু সাপোর্ট করেননি।
এটা সেই রুমার অনুযায়ী। এখন সেই রুমার কতটা সত্যি মিথ্যা সেটা জানি না, সেটা তো 1-2 মাস আগে আপনারা শুনেই ছিলেন, আশা করি মনে আছে আপনাদের সবার। তো এরকম জিনিস যদি সত্যি হয়ে থাকে খুব একটা অবাক হওয়ার কিন্তু কিছু নেই এখানে। তো জিতের মতন অভিনেতা অবধি নিজের বাংলা সিনেমাকে ফেস্টিভ রিলিজ দিতে তার অসুবিধা হচ্ছে। এমন না যে এর আগে কখনো তিনি ফেস্টিভ রিলিজ পাননি, তিনি ফেস্টিভ রিলিজ পেয়েছেন এর আগেও, কিন্তু প্রত্যেক বছর তিনি মানে ফেস্টিভ রিলিজ নিজের সিনেমাকে দেন না। এবারে যখন তিনি মানে ঠিক করলেন যেটাকে ফেস্টিভ রিলিজ দেবেন, তখন অনেকে আপত্তি করছে। তো এই জিনিসটা কিন্তু হয়েছে। তো প্রথমে তো ঠিক ছিল যে ওনার সিনেমা এই মে মাসের 28 তারিখে রিলিজ হবে, কিন্তু এখন এই সিনেমাটা মে মাসের 28 তারিখে রিলিজ হবে নাকি পিছিয়ে যাবে এই নিয়ে কিন্তু আর কোনো খবর নেই। তো মে মাসের 28 তারিখে রিলিজ হবে বলে তার টিজার বেরিয়ে গেল, কিন্তু এখন সেই সিনেমাটা মানে রুমার্স আসছে যে পিছিয়ে যেতে পারে। জিতের তরফ থেকে কিন্তু এখনো কোনো স্টেটমেন্ট আসেনি। তো এই ধরনের জিনিসপত্র এখানে হচ্ছে। আর রিসেন্টলি রাহুল ব্যানার্জি যে মারা গেছেন, এখন তার মারা যাওয়ার পরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অনেকগুলো অভিনেতা অভিনেত্রী স্রোতে গা ভাসিয়ে অনেক কন্ডোলেন্সেস জানিয়েছিলেন। কিন্তু যখন এই লোকটা বেঁচে ছিল তখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কেউ কিন্তু তার পরোয়া করেনি। সত্যি কথা বলতে গেলে তার মৃত্যুর পরেই বাংলা ইন্ডাস্ট্রির হঠাৎ মনে পড়লো যে এরকম একটা আমাদের দারুণ অভিনেতা ছিল, তিনি মারা গেছেন। এটাও ঠিক যে তার মারা যাওয়ার পরে মানে ম্যাজিক মোমেন্টস যারা আর কি ভোলে বাবা পার করেগা এই সিরিয়ালটা প্রডিউস করছিলেন, সেটাকে আর কি সাসপেন্ড করা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। সেটা হয়েছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যখন রাহুল ব্যানার্জি বেঁচে ছিলেন তখন আপনারা কি ভুলে গেছিলেন তাকে? তার মা যাওয়ার পর আপনাদের মনে পড়লো ওনার কথা? তো আমি এই ইনস্ট্যান্সেসগুলো এখানে কেন বলছি আপনারা এটা ভাবছেন তো? এই ইনস্ট্যান্সেসগুলো এই জন্য বলছি যাতে আপনাদের সামনে এটা পরিষ্কার করতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রিতে ইউনিটি বলে কোনো জিনিস নেই। লোকেদের প্রচণ্ড ইগো আছে, প্রত্যেকে নিজের ইগো বাবলে থাকেন। বাংলা ইন্ডাস্ট্রির তথাকথিত স্টার্স বা তথাকথিত এমন অভিনেতা অভিনেত্রী যারা পরের পর কাজ করছেন, প্রত্যেকের ইগো বাবল আছে নিজেদের। প্রত্যেকে নিজেদেরকে না বিশাল বড় হনু মনে করে। এইটুকুন তো সালা তোদের ইন্ডাস্ট্রি, এইটুকুন তোমাদের ইন্ডাস্ট্রি, আর নিজেদেরকে হনু মনে করছো। আজকে সালা তোমাদের তৃণমূল সরকার ছিন্নমূল হয়ে গেছে, প্রায় সরকার উড়ে গেছে তৃণমূলের, মমতা দিদির ছায়া উড়ে গেছে তোমাদের মাথার উপর থেকে। এবারে কি করবে তোমরা? এবারে সালা পালানোর পথ আছে তো? পালানোর পথ পাবে তো এরপরে আমার শুধু এটা দেখার যে জনতা কি এদের সিনেমা কি এরপর থেকে কি আর দেখবে? তো এইটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়েছে। কেন বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী ফিল্ম মেকার্স যারা যারা টিএমসির পথ চেটে এসছে এতদিন ধরে, তারা কিন্তু প্রত্যেকে ক্রেডিবিলিটি কোথাও না কোথাও হারিয়ে ফেলেছেন, এটা কিন্তু মানতে হবে। আজকে সোম চক্রবর্তী, ঠিক আছে, তার কিন্তু কোনো স্টারডম নেই, তাকে কেউ স্টার বলে আর জানেই না। ক্রেডিবিলিটি কিছুটা দেবের আছে, জিতের আছে, অঙ্কুশের আছে। জিৎ আর অঙ্কুশ এরা কিন্তু পলিটিক্স করেন না। আমি জিতকে বাহবা দিতে চাই যে তিনি পলিটিক্স করছেন না। আর দেব, এবার দেবদাকে আমি আর কি বলবো? এবার দেবদাকে শুধু এটুকুন বলতে পারি যে এক্ষুনি দাদা সিধে হয়ে যান আপনি, ঠিক আছে, এক্ষুনি সিধে হয়ে যান। আর এই যে দেবকে সবাই আজকাল মেগা স্টার বলে, এই মেগা স্টার মহানায়ক এই খেতাবটাও তাকে কিন্তু টিএমসি সরকারই দিয়েছেন। নইলে আমার মতে তিনি কোনো মতেই এই মহানায়ক খেতাবের যোগ্য নন। আমাদের চোখে, আমাদের সব বাঙালির চোখে খালি একজনই মহানায়ক ছিলেন, একজনই থাকবেন, আর সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার। তিনি ছাড়া আমাদের আর কোনো মহানায়ক নেই। তো দেবকে যতই বাংলা ইন্ডাস্ট্রি মেগাস্টার বলে মনে করুক বা বাংলা ইন্ডাস্ট্রি মনে করুক, আমি কোনোদিনও তাকে মেগাস্টার মনে করি না। আর তিনি মেগাস্টার হওয়ার যোগ্য আমার মতে নন। সুপারস্টার হতে পারেন, ঠিক আছে, সিনেমা টিনেমা ভালো করেন, সে তা করেন, কিছু সিনেমা তার ভালো হয়, কিছু সিনেমা ভালো হয় না, সেটা তো অন্য ব্যাপার।
আর দেবের আরেকটা ব্যাপার আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে রাজনীতিকে কখনো সিনেমার সঙ্গে তিনি ডিরেক্টলি মেশাননি। তিনি ব্যান্ড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। অনির্বাণ ভট্টাচার্যর উপরে যে ব্যান্ড লেগেছিল, দেব তাকে আর কি তার উপর থেকে ব্যান্ড কালচার উঠিয়ে তাকে নিজের সিনেমাতে আবার কাস্ট করেছেন। তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছেন, তিনি সোম চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছেন। তো মেনলি বলতে গেলে পলিটিক্সকে কখনো সিনেমার সঙ্গে তিনি মেশাননি, কিন্তু টিএমসির সঙ্গে মানে থেকে পলিটিক্সে থেকে দেবের হাত একটু হলেও নোংরা হয়েছে। 2024-এ দেবের বক্তব্যগুলো মনে আছে তো, যে পার্লামেন্টে এটা আমার লাস্ট মিটিং, এরপর থেকে আমি আর পার্লামেন্টে আসবো না, এরপর থেকে আমি রাজনীতি করব না, মনে আছে তো? তারপর আবার ঘুরে এসে ইউটার্ন মেরে রাজনীতি করেছে, মনে পড়ে তো? আর আপনাদের আশা করি এটাও মনে আছে সেই ফিরহাদ হাকিমের উপরে, মানে ববি হাকিম, ফিরহাদ হাকিম, যিনি আমাদের মেয়র ছিলেন আমাদের পশ্চিম বাংলার, তার উপরে একটা স্টিং অপারেশন হয়। তার যখন ভয়েস লিকড হয়ে যায় ইন্টারনেটে, তো তিনি সেখানে নিজেই বলে ফেলেন যে দেব এত টাকা নিয়েছিলেন আবার পলিটিক্সে দাঁড়ানোর জন্য। তো ভাবুন, এইভাবে কিন্তু দেব, যাকে বলা হয় যে একদম ক্লিন ইমেজ রেখেছে, তো তার ইমেজটা তো একটু হলেও তো টার্নিশড হয়েছে। যতই আপনারা তাকে মানে ক্লিন ইমেজের অভিনেতা মনে করুন না কেন, তার ইমেজ যে ক্লিন নয় আদতে, সেটা আমাদের সবার জানা আছে। হ্যাঁ, বাকি মানে পলিটিশিয়ানদের মতন দেব আর কি নিজেকে প্রেজেন্ট করেননি। দেব নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করেছেন। তিনি নিজের বক্তব্যে কোনোদিন কোনো পলিটিশিয়ানকে গালিগালাজ করা বা কোনো পলিটিশিয়ানকে ছোট করা তিনি সেটা করেননি। কিন্তু হ্যাঁ, চুরি চামারি যার টাকা টিএমসি খেয়েছে, সে টাকার অনেক বড় শেয়ার কিন্তু সে নিয়েছে। তো সেই দোষটা তো ভাই তার ঘাড়ে তো চেপেইছে, তাই না? তো সেটুকুন তো তার দোষ আছে। আর সত্যি কথা বলতে গেলে আমার মতে, আমাদের এখানে কোনো অভিনেতা অভিনেত্রী যখন পলিটিক্সে জড়িয়ে যায় না, তখন তার সিনেমার ক্যারিয়ারটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা। দেখুন, সাউথ ইন্ডিয়াতে কিন্তু পলিটিক্স সম্পূর্ণ রকম আলাদা। তো ওই পলিটিক্সকে আমাদের নর্থ ইন্ডিয়ার পলিটিক্সের সঙ্গে মিলিয়ে দিলে কিন্তু কোনো লাভ হবে না। তো আমার মতে কোনো অভিনেতা অভিনেত্রী কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্সে জড়ানো ঠিক না, বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে। আমাদের এখানে নর্থ ইন্ডিয়াতে যদি কোনো অভিনেতা অভিনেত্রী পলিটিক্সের সঙ্গে জড়িয়ে যান, তাহলে তার সিনেমা ক্যারিয়ারের উপরে কিন্তু একটা ব্রেক লেগে যায়। কারো সিনেমা ক্যারিয়ার তো পলিটিক্সে জড়ানোর পর একেবারে শেষই হয়ে গেছিল। এরকম উদাহরণও আছে আমাদের এখানে, বলিউডেও আছে আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও আছে। তো সুতরাং পলিটিক্সে জড়ানোর আগে 10 বার ভাবতে হবে আপনাকে, অ্যাজ অ্যান অ্যাক্টর আপনাকে 10 বার ভাবতে হবে যে আপনি এটা ঠিক করছেন তো। কেন, পলিটিক্সে যদি একবার জড়িয়ে যান, আপনার অ্যাক্টর হিসেবে কিন্তু কোনো ক্রেডিবিলিটি আর থাকবে না। আপনাকে জনতা হয়তো আগের মতন ভালো নজরে দেখবে না। আর শুভাশিস মুখার্জি, যিনি বাংলা ইন্ডাস্ট্রির একজন খুব বিখ্যাত চরিত্রাভিনেতা, তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে কোনো অভিনেতার উচিত নয় পলিটিক্সে জড়ানো। যদি জড়িয়ে যায় তাহলে কি হবে, যে ওনার যে অডিয়েন্স বেস, ঠিক আছে, তারা প্রচুর পলিটিক্যাল পার্টিকে, মানে তাদের পলিটিক্যাল প্রেফারেন্সেস এক অন্যের থেকে আলাদা হয় প্রত্যেকটা লোকের। তো ধরুন মানে 1/2 অফ দ্য অডিয়েন্স, তারা ধরুন একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, কিন্তু আদার হাফ অডিয়েন্স, যাদের ওই পলিটিক্যাল পার্টির প্রতি কোনো লয়্যালটি নেই বা যারা ওই পলিটিক্যাল পার্টিকে মানেন না, তারা তো সেগ্রিগেট হয়ে যান না, তারা তো আলাদা হয়ে যাবেন। তো সেটাতে ক্ষতিটা কার হবে? সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসেরই হবে। তো শুভাশিস মুখার্জি এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে বলেছিলেন একটি ইন্টারভিউতে। তো আমার মতে যদি নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাক্ট্রেস ক্লিন রাখতে চাও, তাহলে পলিটিক্সের জড়ানোটা আপনার জন্য ঠিক না। তো বাকিটা আপনারা বুঝে নিন, টলিউড ইন্ডাস্ট্রির সব দাদা দিদিরা আপনারা বুঝে নিন যে বাকি এবারে আপনারা কি করবেন। তো এবার আপনারা দল বদলু হবেন নাকি অন্যভাবে সিনেমাতে কাজ করবেন, সেটা আপনারা ঠিক করুন।
কেন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর দায়িত্বটা আমাদের আর নেই। আর যদি আপনাদের ইন্ডাস্ট্রি ফার্দার ডুবে যায়, দয়া করে আপনারা হাত জোর করে না আমাদের সামনে ভিক্ষে চাইতে আসবেন না, দয়া করে আমাদেরকে বলতে আসবেন না যে ইন্ডাস্ট্রিকে বাঁচান, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সাহিত্যকে সাপোর্ট করুন। এসব আলতু ফালতু কথা বলাটা আপনারা দয়া করে বন্ধ করুন। কেন এইসব কথা বলে বাংলা ইন্ডাস্ট্রি তো কি, দুনিয়ার কোনো ইন্ডাস্ট্রিকে বাঁচানো যায় না। আগে নিজেরা সৎভাবে কাজ করুন, নিজেরা ঠিক করে কাজ করুন, নিজেদের মধ্যে ইউনিটি আনুন, তারপরে বুঝে নেব আমরা বাকিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনাদের কি বক্তব্য, আপনি আমার বক্তব্যের সঙ্গে কতটা একমত হয়েছেন বা হননি, অনেস্টলি আপনারা নিজেদের কমেন্ট সেকশনে ঢালুন, আমাকে জানান আপনাদের কেমন লাগছে, বা কোনো পয়েন্ট যদি আমি মিস আউট করে থাকি সেটাও আমাকে কমেন্ট সেকশনে এসে বলতে পারেন। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।